গুড মর্নিং বন্ধুরা। কমোডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী আপনাদের সঙ্গে। প্রাইস অ্যাকশন ব্রেকআউট রিভার্সাল স্ট্র্যাটেজিতে ট্রেডিংয়ে আপনি কি সবচেয়ে তাড়াতাড়ি এন্ট্রি নিতে চান? তাহলে আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন, কেননা প্রাইস অ্যাকশন ব্রেকআউট এবং রিভার্সাল স্ট্র্যাটেজির মূল বিষয়টা আজকের ভিডিওতে ডিটেলে ব্যাখ্যা করা আছে। প্রথমেই বলি যে আপনি যখন প্রাইস অ্যাকশন ব্রেকআউট বা রিভার্সাল ট্রেডিং করছেন, তখন এই স্ট্র্যাটেজির কোর কনসেপ্ট হচ্ছে পিটিজেড, অর্থাৎ পোটেনশিয়াল টার্নিং জোন বা প্রাইমারি ট্রেড জোন। আমরা আগেও আলোচনা করেছি যে এই জোনটার মধ্যে ইনস্টিটিউশনস বা প্রফেশনাল ট্রেডাররা সব সময় রিটেল ট্রেডারদের ট্র্যাপ করেন মার্কেটে লিকুইডিটি বাড়ানোর জন্য। প্রশ্ন হচ্ছে যে এই ব্রেকআউট এবং রিভার্সাল, এই দুটো স্ট্র্যাটেজির মধ্যে পার্থক্যটা কোথায়? ব্রেকআউট হচ্ছে, ধরুন মার্কেট আপ ট্রেন্ডে আছে, আমরা জানি আপ ট্রেন্ড মানে হায়ার হাই হায়ার লো। এই অবস্থায় দুটো ক্যান্ডেল হায়ার হাই হায়ার লো ফরমেশনে রয়েছে, কিন্তু সেখানে ভলিউমটা ডিপ করছে। এই ভলিউম ডিপ করার মানেই হচ্ছে মার্কেট একটা পজ নিচ্ছে, ইনডিসিশন। এইরকম অবস্থায় চিন্তা করুন যে দুটো সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। সিচুয়েশন নাম্বার 1, পিটিজেড এর যে হাইটা, যেটা আমাদের কাছে রেজিস্ট্যান্সের কাজ করছে, সেই হাইটাকে ব্রেক করে মার্কেট ওপরের দিকে যেতে পারে, অথবা পিটিজেড এর যে লোটা, যেটা আমাদের কাছে এই মুহূর্তে সাপোর্টের কাজ করছে, সেই লেভেলটাকে ব্রেক করে মার্কেট নিচের দিকে আসতে পারে। কিন্তু এই দুটো ক্ষেত্রেই মার্কেটকে দুটো কন্ডিশন কিন্তু মানতেই হবে। কন্ডিশন নাম্বার 1, মার্কেট যদি ওপরের রেজিস্ট্যান্স ব্রেক করে, যেটাকে আমরা বলছি ব্রেকআউট, এই ব্রেকআউটের ক্ষেত্রে তাকে কিন্তু স্ট্রাকচার ওকে রাখতে হবে, অর্থাৎ হায়ার হাই হায়ার লো এই ফরমেশনেই মার্কেট থাকবে। নাম্বার 2, ভলিউম। এখানে ভলিউম, আমাদের যে বেঞ্চমার্ক ভলিউম, দ্যাট ইজ ভলিউম 20 মুভিং অ্যাভারেজ, অবভিয়াসলি এই 20 মুভিং অ্যাভারেজের ওপরে ভলিউমকে থাকতে হবে। এটাই হচ্ছে এফআইআই এন্ট্রি লজিক। অন্যদিকে যখন সাপোর্ট ব্রেক করছে, তখনও একই কন্ডিশন, যে সেখানে মার্কেট ফরমেশন হবে লোয়ার হাই লোয়ার লো, মার্কেট ক্লোজ করবে সাপোর্ট লেভেলের নিচে, ভলিউমকে থাকতে হবে 20 মুভিং অ্যাভারেজের ওপরে। এই কনসেপ্টটার ওপরেই দাঁড়িয়ে আছে পুরো ব্রেকআউট এবং রিভার্সাল স্ট্র্যাটেজি এবং ট্রেডিং। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, যে এক্সাম্পলটার মাধ্যমে কিছু বিষয় আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। চলে যাচ্ছি টাটা মোটরসের ডেলি চার্টে। এখানে প্রথমেই বলে রাখি যে মার্কেট যখন আপ ট্রেন্ডে একটা পিটিজেড তৈরি করবে এবং সেই পিটিজেড এর রেজিস্ট্যান্সটাকে ব্রেক করবে, তখন আমরা এই পিটিজেডটাকে বলবো বুলিশ পিটিজেড এবং রেজিস্ট্যান্স ব্রেক করাটাকে বলবো ব্রেকআউট। অন্যদিকে যখন মার্কেট একটা লোয়ার হাই লোয়ার লো এই ফরমেশনে থাকবে এবং রেজিস্ট্যান্সটাকে ব্রেক করবে, তখন কিন্তু আমরা তাকে ব্রেকআউট বলবো না, আমরা বলবো রিভার্সাল। এবং লাস্ট লোয়ার হাই লোয়ার লো অনুযায়ী যে পিটিজেডটা তৈরি করেছে, সেই পিটিজেডটাকে আমরা বলবো বিয়ারিশ পিটিজেড। চলে আসি টাটা মোটরসে। আমরা রয়েছি ডেলি চার্টে। আমরা যদি 12 ডে অফ আগস্ট এবং 13 ডে অফ আগস্ট এই দুটো ক্যান্ডেলকে নিই, এই দুটো ক্যান্ডেল কিন্তু
প্রপার একটা পিটিজেড, ভ্যালিড একটা পিটিজেড ফর্ম করেছে, যেহেতু 13th ডে অফ আগস্টে ভলিউমটা ডিপ করেছে। আমরা জানি সব সময় পিটিজেড এর ক্ষেত্রে, সেটা বুলিশই হোক বা বিয়ারিশই হোক, পিটিজেড এর রেঞ্জের মধ্যে ভলিউম কিন্তু ডিপ করবে। দ্যাট ইজ দ্য আইডিয়াল ফরমেশন অফ পিটিজেড। ফলে পিটিজেড ফরমেশন কিন্তু আমাদের 11th আগস্ট এবং 12th আগস্টের ক্যান্ডেল নয়। পিটিজেড ফরমেশন হচ্ছে 12th আগস্ট এবং 13th আগস্টের ক্যান্ডেল। তাহলে আমাদের রেজিস্ট্যান্স কি হলো? 13th আগস্টের ক্যান্ডেলের হাই, এবং সাপোর্ট কি হলো? 12th আগস্টের ক্যান্ডেলের লো। তাহলে আইদার সাপোর্টকে ব্রেক করতে হবে, যেটাকে আমরা বলবো রিভার্সাল, তখন স্ট্রাকচার এবং ভলিউম ওকে থাকবে, অর রেজিস্ট্যান্সকে ব্রেক করতে হবে, যেটাকে আমরা বলবো ব্রেকআউট। সেখানেও কিন্তু স্ট্রাকচার হায়ার হাই হায়ার লো এই ফরমেশনে থাকবে এবং ভলিউম অবভিয়াসলি 20 মুভিং অ্যাভারেজের ওপরে থাকবে। দেখুন 18th আগস্টের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু দুটো ফরমেশনই ওকে রাখলো। কেন? আমরা যদি 14th আগস্টের সঙ্গে 18th আগস্টের কম্পেয়ার করি, তাহলে এখানে ফরমেশনটা হচ্ছে হায়ার হাই হায়ার লো ফরমেশন। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি ভলিউমকে কনসিডার করি, এখানে কিন্তু ভলিউম 20 মুভিং অ্যাভারেজের ওপরে। 14th আগস্টে ছিল 20 মুভিং অ্যাভারেজের নিচে, 18th আগস্টে হলো 20 মুভিং অ্যাভারেজের ওপরে। ফলে এইখানে কি হলো? এইখানে একটা বুলিশ পিটিজেড এর রেজিস্ট্যান্সকে ব্রেক করলো উইথ ভলিউম অ্যান্ড স্ট্রাকচার। ফলে এটা একটা প্রপার অ্যান্ড ভ্যালিড ব্রেকআউট। আমরা অ্যাগ্রেসিভলি এন্ট্রি না নিয়ে সব সময় পুল ব্যাকের দিকে লক্ষ্য রাখব। কেন এই কথাটা বলছি? তার কারণ হচ্ছে, দেখুন 14th আগস্ট এবং 18th আগস্ট এই দুটো ক্যান্ডেলের মধ্যে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে। ফলে এই গ্যাপটাকে ফিল আপ করবার জন্য মার্কেট নিচের দিকে আসবে। এই পুল ব্যাকে যখন মার্কেট এই রেজিস্ট্যান্সটার কাছাকাছি আসবে, তখন সেটাই হবে আমাদের বেস্ট এন্ট্রি। সেক্ষেত্রে আমরা স্টপ লস রাখবো 14th আগস্টের ক্লোজিং, দ্যাট ইজ 664, এবং ওপরের দিকে টার্গেট আমরা হিসাব করব এর বেসিসে। তাহলে বোঝা গেল কতগুলো পয়েন্ট। নাম্বার 1, পিটিজেড ফরমেশন কখন হয়, কিভাবে হয়। যদি দেখা যেত যে মার্কেট এই ব্রেকআউটটা না নিয়ে নিচের সাপোর্টটাকে ব্রেক করে দিত, তাহলে আমরা কিন্তু সেটাকে ব্রেক ডাউন বলতাম না, সেটাকে বলতাম চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে কি? তাহলে আপ ট্রেন্ডে যখন মার্কেট থাকছে, তখন রেজিস্ট্যান্সকে ব্রেক করাকে আমরা বলছি ব্রেকআউট, এবং এই যে সাপোর্টটা রয়েছে, এই সাপোর্ট ব্রেক করাকে আমরা বলছি চেঞ্জ অফ ক্যারেক্টার। অন্যদিকে যখন মার্কেট লোয়ার হাই লোয়ার লো এই ফরমেশনে রয়েছে, তখন যখন লোয়ার লোটাকে ব্রেক করছে উইথ ভলিউম অ্যান্ড স্ট্রাকচার, তখন আমরা তাকে বলছি ব্রেক ডাউন, এবং যখন ওপরে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করছে, তখন আমরা বলছি চেঞ্জ অফ ক্যারেক্টার। এই মার্কেট যখন আপ ট্রেন্ডে রয়েছে, সেই জায়গায় যদি একটা প্রপার এবং ভ্যালিড ব্রেকআউট পায়, তাহলে সেক্ষেত্রে আমাদের বেস্ট লেভেল হচ্ছে ব্রেকআউট পয়েন্ট। আর মার্কেট যখন লোয়ার হাই লোয়ার লো এই ফরমেশনে রয়েছে, তখন যদি একটা ব্রেক ডাউন পায়, তখন আমাদের ক্ষেত্রে বেস্ট সেল এন্ট্রি হচ্ছে ওই ব্রেক ডাউন পয়েন্ট। আশা করি প্রাইস অ্যাকশন, ব্রেকআউট এবং রিভার্সাল স্ট্র্যাটেজিটা এই চার্ট এক্সাম্পলের মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম। যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে কমেন্ট করুন, আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদের কোয়ারিগুলো সলভ করবার জন্য। এবং যদি ভিডিওটাকে ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে, তাহলে কমোডিটি ক্যাফেকে সাবস্ক্রাইব করুন।